কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো। পৃথিবী অসুস্থ, কিন্তু আমি চাই সবাই তোমরা সুস্থ থাকো। তো আমাদের ভার্টেক্স কোচিংয়ের আর কি অনেক স্টুডেন্টের রিকোয়েস্টে আমরা আর কি ক্লাস শুরু করেছি, অনলাইন ক্লাস। তো আজকে পর্যায়ক্রমে আমাদের ক্লাসটা পড়েছে প্রিপোজিশন, ঠিক আছে? তো আর্টিকেলটা আমরা সবাই ইউজুয়ালি পারি, তো প্রিপোজিশনের খুঁটিনাটি অনেক জায়গায় আমাদের সমস্যা হয়, তো এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আসছি প্রিপোজিশন। প্রিপোজিশনের সংজ্ঞাটা, প্রিপোজিশন কাকে বলে এটাও আমাদের একটু জানা জরুরি। যেমন আমি যদি বলি প্লিজ কাম ইন, তাহলে আমি যদি এখন জিজ্ঞেস করি তোমাদেরকে বলো তো ইনটা কি, তাহলে তোমাদের 100%-এর ভেতরে 90% আনসার দিবা ইন হচ্ছে প্রিপোজিশন। কিন্তু ইন কি এখানে আসলে প্রিপোজিশন? না, ইন প্রিপোজিশন নয়। ইন এখানে একটি অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। কেন? প্রিপোজিশনের সংজ্ঞা হচ্ছে প্রিপোজিশন, পূর্বে অবস্থান, যেটি সচরাচর নাউন অথবা প্রোনাউনের পূর্বে অবস্থান করে। যেমন এখানে যদি বলি প্লিজ কাম ইন, এখানে কিন্তু কাউকে যুক্ত করা হয়নি, কিন্তু আমি যদি বলি প্লিজ কাম ইন দ্য রুম, কাম ইন দ্য রুম, তাহলে এটি আর অ্যাডভার্ব থাকবে না, এটি কি হবে? প্রিপোজিশন। কেন? এটি নাউন অথবা প্রোনাউনকে যুক্ত করছে। তাহলে আমরা লিখতে পারি যেটি দ্বারা, যে ওয়ার্ড দ্বারা নাউন অথবা প্রোনাউনকে যুক্ত করা হয় তাহাকে প্রিপোজিশন বলে। প্রিপোজিশন পূর্বে অবস্থান, নাউন অথবা প্রোনাউনের পূর্বে অবস্থান করে, তাহাকে প্রিপোজিশন বলে। তো যাই হোক, প্রিপোজিশনের সংজ্ঞা আমাদের কোথাও আসে না, তবে অ্যাডমিশনে আসতে পারে, এই জন্য শিখে রাখলাম। যেমন আমি বলি দ্য গার্ল সিংস ডাউন, এখানে যদি আমি জিজ্ঞেস করি তোমাদেরকে ডাউন কি, তাহলে এখন ডাউন এখানে প্রিপোজিশন নয়, ডাউন হচ্ছে এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করবে, ডাউন অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। কিন্তু আমি যদি বলি সিংস ডাউন দ্য রিভার, নদীতে ডুবে গেল, তাহলে এখানে এটি কি হিসেবে কাজ করছে? প্রিপোজিশন, পূর্বে অবস্থান করছে নাউন অথবা প্রোনাউনে। তো যাই হোক, ধারাবাহিক আলোচনায় চলে যাচ্ছি। এখন সবাই খাতাপত্র বের করবা, করে নিয়ে বসো। আশা করি তোমাদের এই লেকচারটা অনেকটা কাজে দিবে প্রিপোজিশনের সলিউশনে। তো প্রথমে রুলস নাম্বার 1, আমি যদি বলি কোনো দিকে যাচ্ছি বা কাউকে বলছি, তাহলে সচরাচর প্রিপোজিশন হিসেবে টু বসে। অর্থাৎ আমরা বলতে পারি কে, রে, প্রতি বা দিকে বুঝালে, দিকে বুঝালে প্রিপোজিশন হিসেবে, দিকে বুঝালে প্রিপোজিশন হিসেবে টু বসে, হিসেবে টু বসে। আচ্ছা, সবাই একটু লিখবা। যেমন আমি একটা এক্সাম্পল বলি, দ্য টেবিল ড্যাশ মাই লেফট, দ্য টেবিল ড্যাশ মাই লেফট, আমার কোন দিকে? বাম দিকে, তাহলে কি হবে? টু মাই লেফট। আরও এক্সাম্পল অনেকগুলো বলা যায়, উই আর গোয়িং টু কলেজ, উই আর গোয়িং টু ইউনিভার্সিটি, অ্যাটসেট্রা, অনেক কিছু বলা যায়। তো কে, রে, প্রতি বা দিকে বুঝালে প্রিপোজিশন হিসেবে কে বসে? টু বসে। আচ্ছা, দেন এরপরে আমরা চলে যাচ্ছি রুলস নাম্বার 2-তে। রুলস নাম্বার 2, আমরা ইউজুয়ালি জানি দ্বারা দিয়া কর্তৃক বুঝালে সেটা তৃতীয়া বিভক্তি হয়। তো যদি দ্বারা দিয়া কর্তৃক বুঝায়, তাহলে প্রিপোজিশন হিসেবে বাই অথবা উইথ বসে।
আমি এখানে একটা আমাদের অনেকগুলো টিচারের ভেতর বা অনেকের ভেতরে একটা জাল তাফসীর কাজ করে, যে অনেকে বলে বস্তুর দ্বারা করা বোঝালে উইথ বসে আর ব্যক্তির দ্বারা করা বোঝালে বাই বসে। তো এটা একটা কিন্তু জাল তাফসীর, এটা সব সময় কাজে দেয় না। যেমন আমি যদি বলি হি হিটস দ্য স্নেক ড্যাশ এ স্টিক। আবার আমি আবার বলছি হি হিটস দ্য এলিফ্যান্ট ড্যাশ এ স্টিক। তাহলে আনসার কি হবে একটু ভাবো। আমরা যদি ওই তাফসীর অনুযায়ী বা গতানুগতিক তাফসীর অনুযায়ী কাজ করতে যাই, ব্যাখ্যা অনুযায়ী, তাফসীর মানে ব্যাখ্যা, ব্যাখ্যা অনুযায়ী কাজ করতে যাই, তাহলে কি দ্বারা আঘাত করছি? লাঠি দ্বারা। দুইটাতে আনসার হওয়ার কি কথা কি? উইথ। কিন্তু দুইটাতে আনসার উইথ হবে না, একটাতে বাই হবে একটাতে উইথ হবে। মনের ভেতরে কোশ্চেন থাকতে পারে যদি, তাহলে কোনটাতে বাই আর কোনটাতে উইথ হবে। তো এই ক্ষেত্রে মনে রাখবা, কোনো কিছু দ্বারা আঘাত করলে, আমি কি দ্বারা আঘাত করছি? স্টিক দ্বারা, লাঠি দ্বারা। কাকে আঘাত করছি? সাপকে। তো নিজে নোট লিখবা, কোনো কিছু দ্বারা আঘাত করলে যদি বস্তুটির ওপর মারাত্মক প্রভাব পড়ে, যেমন লাঠি দ্বারা যদি সাপকে মারা হয় তাহলে সাপ মারা যাওয়ার সম্ভাবনা আছে, মারাত্মক প্রভাব পড়বে। মারাত্মক প্রভাব পড়লে উইথ বসে, আর মারাত্মক প্রভাব না পড়লে বাই বসে। তাহলে এখন এটাতে দেখো, সাপকে আঘাত করছি কি দ্বারা? লাঠি দ্বারা। তাহলে মারাত্মক প্রভাব পড়বে, তাহলে কি বসবে? উইথ এ স্টিক। আর পরেরটাতে হি হিটস দ্য এলিফ্যান্ট ড্যাশ এ স্টিক। তাহলে আমি কাকে আঘাত করছি? হাতিকে। কি দ্বারা? লাঠি দ্বারা। তো একটা কথা আছে বাংলা ভাষায়, গন্ডারকে কাতুকুতু দিলে বলে 7 দিন পরে ফিক ফিক করে হাসে। তো হাতিকে যদি আমি লাঠি দ্বারা আঘাত করি তাহলে সে বুঝতে পারবে, কিন্তু কতদিন পর? 7 দিন পর। তাহলে তার উপর মারাত্মক প্রভাব পড়বে না। তাহলে এখানে আনসার হবে কি? বাই স্টিক। ঠিক আছে, এটা মনে রাখো, খুবই ইম্পর্টেন্ট একটা রুলস। দ্বারা দিয়া কর্তৃক যদি বোঝায় তাহলে কি বসে? প্রিপোজিশন হিসেবে বাই অথবা উইথ বসে। মারাত্মক প্রভাব পড়লে কি বসবে? উইথ। আর মারাত্মক প্রভাব না পড়লে বাই বসে। ঠিক আছে, একটু মনোযোগ সহকারে বুঝবা। যেমন এগুলা কয়েকটা প্র্যাকটিস করতে পারো, আমি বলছি। হি টার্গেটস দ্য টাইগার ড্যাশ এ গান। সে কাকে টার্গেট করছে? বাঘকে। কি দ্বারা? গান দ্বারা। গান দ্বারা যদি টাইগারকে মারা হয় তাহলে তার উপর মারাত্মক প্রভাব পড়বে না পড়বে না? অবশ্যই পড়বে। তাহলে মারাত্মক প্রভাব পড়তে পারে বসালে উইথ বসে। যাই হোক, এগুলো দেখে নিব একটু। এরপরে আসছে আমি রুলস নাম্বার 3-তে যাচ্ছি। রুলস নাম্বার 3। আচ্ছা, হতে থেকে চেয়ে বোঝালে, হতে থেকে চেয়ে বোঝালে প্রিপোজিশন হিসেবে ফ্রম বসে। যেমন একটা সিম্পল এক্সাম্পল দিই, মাই ব্রাদার হ্যাজ নট yet come back dash the bazaar. My brother, আমার ভাই, has not yet come back, এখনো ফিরে আসেনি, dash the বাজার। কোথা থেকে? বাজার থেকে। তাহলে হতে থেকে যে বোঝালে কে বসে? ফ্রম বসে। তাহলে ফ্রম দা বাজার। ঠিক আছে, তো এটা একটু দেখে নেবা। এগুলো কারণ বিভক্তি দ্বারা যেগুলো প্রিপোজিশন সেগুলো শেখাচ্ছি। আর পরবর্তীতে আমি পরের পার্টে আসছি। দেন আমি যদি বলি
আমরা অনেক ক্ষেত্রে একটা সেন্টেন্স ইউজ করি যে আমি তোমার জন্য জীবন দিতে পারি, ঠিক আছে? তো জন্য অর্থ বোঝালে প্রিপোজিশন কে বসে? ফর বসে। এটা সবাই জানি, লেখার দরকার নেই। জন্য অর্থ বোঝালে প্রিপোজিশন ফর বসে, আর সাথে বোঝালে কে বসে? উইথ বসে। এগুলো জানি, এগুলোর খুব একটা প্রয়োজন পড়ে না। তো এখন যে রুলসটা বলবো এটা খুবই ইম্পর্টেন্ট রুলস। আর ইউজুয়ালি আমাদের একাডেমিক সেকশনে যে কোশ্চেনগুলো হয় জেনারেল প্রিপোজিশনের, সবগুলো আর কি ম্যাক্সিমামই তার এই 3 থেকে 4টা কোশ্চেন এই জায়গাটা থেকে আসে। তো সবাই একটু মনোযোগ সহকারে দেখবা। আচ্ছা, তো কোনো কিছুর ভেতরে বোঝালে কে বসে? ইন। বাহিরে থেকে ভেতরে গতিশীল, যেমন আমরা ঘরের রুমের ভেতরে আছি, তার মানে কে বসবে? ইন দ্য রুম। কিন্তু আমরা বাহিরে থেকে ঘরের ভেতরে প্রবেশ করলাম, উই কাম ইনটু দ্য রুম। বাহিরে থেকে ভেতরে যদি গতিশীল হয় তাহলে কে বসবে? ইনটু। এরপরে বলছি, মনে করো কোনো একটা গুন্ডা কাউকে একটা গুলি করেছে, তার বুকের এই পাশ দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে বের হয়ে গেছে। তো এক প্রান্ত দিয়ে ঢুকে অন্য প্রান্ত দিয়ে বের হয়ে গেলে ছো বসে, ছো। আর নিচে বুঝালে আন্ডার বসে। এটার একটা খুবই সহজ এক্সাম্পল আছে। ইউজুয়ালি ছেলে মানুষ যে কাজটা করে থাকে, আন্ডার ড্যাশ, ঠিক আছে, করে থাকে ওইটাই আন্ডার। আচ্ছা, আর ওপরে বুঝালে অন, ওপরে বুঝালে ওভার, ওপরে বুঝালে অ্যাবভ, ওপরে বুঝালে আপ। তাহলে 4টা আপ, 4টা উপরে বুঝালে 4টাই কি বসে সব সময়? না। তাহলে কেমন হয়ে গেল? যদি 4টাই বসে তাহলে কেমন হতো? আমি যদি বলি, তুমি মনে করো কাউকে জিজ্ঞেস করছো যে ভাই এই জায়গা থেকে ঢাকা যাবো কেমন করে, এখন তুমি আনসার দিচ্ছ যে ভাই এই দিক দিয়ে যাবো, তাহলে তুমি 2টা দিক দেখাবে না? তো এগুলো তো বিষয়গুলো ক্লিয়ার করতে হবে, তাছাড়া আমি 2 দিকের মতো আনসারটা দিলাম। তো যাই হোক, সবাই একটু নোট করবা, ঠিক আছে? আমি যেভাবে বলছি সেভাবে এটা লিখবা যে ভেতরে বোঝালে ইন বসে, বাহিরে থেকে ভেতরে গতিশীল ইনটু বসে, এক প্রান্ত দিয়ে ঢুকে অন্য প্রান্ত দিয়ে বেরোলে কে বসে? ছো বসে, নিচে বুঝালে কে বসে? আন্ডার বসে। তাহলে 1 2 3 4, এই 4টা লিখো। তারপরে আসি আমরা অন্যগুলোর ব্যবহারে। অন, এখানে লিখবা উপরে লেগে লেগে অবস্থান করলে, উপরে লেগে লেগে অবস্থান করলে, অবস্থান করলে অন বসে। যেমন দ্য হোয়াইট বোর্ড ইজ ড্যাশ দ্য ওয়াল। তাহলে হোয়াইট বোর্ডটা ওয়ালের সাথে লেগে লেগে অবস্থান করছে, ওয়ালের উপরে, তাহলে দ্য হোয়াইট বোর্ড ইজ ড্যাশ দ্য ওয়াল, অন দ্য ওয়াল। আবার বলছি দ্য ওয়াচ ইজ ড্যাশ দ্য ওয়াল, ঘড়িটা আছে কোথায়? ওয়ালের উপরে, তাহলে অন দ্য ওয়াল। তাহলে এখন আমি যদি বলি এই অনের ব্যবহার এটা দিয়ে হয় ইউজুয়ালি, নাউজুবিল্লাহ পড়াতে পারতাম, এখন পড়ালাম, পরে আসি। এরপরে যাচ্ছি ওভার, উপরে পুরোপুরি কাভার করলে, পুরোপুরি কাভার করলে। আমি মনে হয় কথাটা বুঝাতে পারি, আমি বুঝাচ্ছি। হোয়াইট বোর্ডটা আছে কিন্তু পুরো ওয়ালটাকে কিন্তু কাভার করেনি, পুরো ওয়ালটাকে ঢেকে দেয়নি, কিন্তু আংশিকভাবে ঢেকে দিয়েছে। এই জন্য এটাতে কার বসাইছি? অন। কিন্তু আমি বলছি দেয়ার ইজ কার্পেট, দেয়ার ইজ কার্পেট ড্যাশ দ্য ফ্লোর, ড্যাশ দ্য ফ্লোর। কার্পেট যখন আমরা একটা রুমে বসাই তখন পুরো রুমটাই কি করি? কাভার করি, তাহলে ওভার দ্য ফ্লোর হবে। আমরা বুঝাতে পারি না। আরও একটা এক্সাম্পল দিই, হি পুটস এ কুইল্ট, কুইল্ট মানে হচ্ছে কম্বল, কাঁথা, ড্যাশ মি। আচ্ছা, যখন কেউ কম্বল দেয় গায়ের ওপরে তখন আর তার শরীরটা পুরোপুরি কাভার হয় না? হয় না, অবশ্যই হয়। বলছিলাম হি পুটস এ কুইল্ট ওভার মি হবে আনসার, কারণ হচ্ছে কম্বল কাঁথা যখন আমরা গায়ে দিই পুরোপুরি কাভার করে। আচ্ছা, তো দেন নেক্সট রুলসে যাচ্ছি আমরা।
আর নেক্সট রুলসটা হচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বোঝালে। এক প্রান্ত থেকে অন্য প্রান্ত কেমন, যেমন আমরা নদীর উপরে যখন ব্রিজ দেই তখন নদীর মাঝখানে শেষ করি না, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পুরোটাই দেয়। তো যদি আর কি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বোঝায় তাহলেও কি বসে, ওভার বসে। যেমন দেয়ার ইজ এ ব্রিজ, দেয়ার ইজ এ ব্রিজ ড্যাশ দ্য রিভার। তাহলে সিম্পলভাবে সবাই একটা বিষয় ভাবো তো, যে দেয়ার ইজ এ ব্রিজ ওভার ড্যাশ দ্য রিভার, নদীর ওপরে ব্রিজটা আছে। তো এক প্রান্ত থেকে অন্য প্রান্ত অবশ্যই কাভার করে, তাহলে পুরোপুরি কাভার করলে কি আনসার হয়, ওভার। তো এটাও একটা নিয়ম। দেন আমরা নেক্সট রুলসে যাচ্ছি। ওপরে কোনো কিছু গতিশীল হলে, ওপরে কোনো কিছু গতিশীল হলে, ওপরে কোনো কিছু গতিশীল হলে ওভার বসে। ওপরে কোনো কিছু গতিশীল মানে কেমন কি, যেমন আমার মাথার ওপরে ফ্যান ঘুরছে, ফ্যান ঘুরছে তার মানে সেটা কি আছে, গতিশীল আছে। তার মানে দেয়ার ইজ এ ফ্যান ড্যাশ মাই হেড ওভার মাই হেড। আবার বলছি শেয়ালটি দেয়ালের ওপর দিয়ে জাম্প করলো, তাহলে ওপর দিয়ে যখন জাম্প করলো তখন সে অবশ্যই কি আছে, গতিশীল আছে। তো এক্সাম্পলগুলো আমরা বলতে পারি, দ্য ফক্স ইজ জাম্পিং, ফক্স ইজ জাম্পিং ড্যাশ দ্য ওয়াল। কী হবে আনসার, ওভার দ্য ওয়াল, কারণ হচ্ছে ওয়ালের ওপর দিয়ে গতিশীল আছে। তো কোনো কিছু ওপরে গতিশীল থাকলে অবশ্যই আনসার কি হয়, ওভার হয়। তাহলে যেটা যেটা বললাম, লেগে লেগে অবস্থান করলে অন বসে, পুরোপুরি কাভার করলে কে বসে, ওভার বসে, ওপরে কোনো কিছু গতিশীল হলে কে বসে, ওভার বসে। আমি আরও আলোচনায় আসছি, অ্যাবভের ব্যবহারে আসছি। এখন আমি যদি একটা কোশ্চেন বলি, দ্য স্কাই ইজ ড্যাশ আওয়ার হেড, তাহলে তোমরা অনেকেই হয়তো আনসার দিবা ওভার। কেন, কারণ আকাশটা আমাদেরকে পুরোপুরি কি করছে, কাভার করছে। তো পুরোপুরি কাভার করলে কার আনসার হওয়ার কথা, ওভার। কিন্তু এখানে আরও একটা নিয়ম আছে, এখানে আনসার হবে অ্যাবভ। নিচে নোট লিখবা, দূরত্ব অনেক বেশি হলে, দূরত্ব অনেক বেশি হলে অ্যাবাব বসে, অ্যাবাব বসে। দেন নেক্সট রুলস, আপ। আচ্ছা আমি একটা জিনিস আঁকাই, এটা আমরা চিনি নিশ্চয়, এটা মই। আবার এটা যদি বলি এটা একটা পাহাড়। আচ্ছা তারপরে স্টেয়ার, সিঁড়ি। আচ্ছা মই দ্বারা যখন আমরা উপরে উঠি তখন আস্তে আস্তে প্রোগ্রেসটা কি হয়, উপরের দিকে উঠতে থাকে। তো আস্তে আস্তে উপরের দিকে ওঠা বোঝালে আপ বসে, আস্তে আস্তে উপরে ওঠা বোঝালে আপ বসে। আস্তে আস্তে উপরে ওঠা বোঝালে আপ বসে, বোঝালে আপ বসে। আচ্ছা দেন আচ্ছা এখানে আরও একটা খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস আছে। তো এটা দ্বারা আর কি তোমাদের একাডেমিক সেকশনে সচরাচর একটা কোশ্চেন হয়েই থাকে। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি, আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি তখন অবশ্যই আমরা রাস্তার ধার দিয়ে হাঁটি। আবার রাস্তার ধার দিয়ে যখন গাছ লাগানো হয় বা কোনো কিছু লাগানো হয় তখন অবশ্যই সেটা রাস্তার ধার দিয়ে লাগানো হয়। তো রাস্তা বা কোনো কিছুর ধার দিয়ে যাওয়া বোঝালে, ধার দিয়ে বোঝালে অ্যালং বসে। রাস্তা বা কোনো কিছুর ধার দিয়ে বোঝালে কে বসে বললাম, অ্যালং বসে। যেমন একটা এক্সাম্পলে যাই, all of my friends walking dash the road, রাস্তার কি দিয়ে হাঁটছিল, ধার দিয়ে হাঁটছিল। তাহলে কি হবে, ওয়াকিং অ্যালং দ্য রোড, ওয়াকিং
অ্যালং দ্য রোড। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট রুলস, এই রুলসটা থেকেও বারবার কোশ্চেন হয়ে থাকে। তো বক্সটা আমি পুরোটা আরেকবার রিভিশন দিচ্ছি। ভেতরে বুঝালে ইন বসে, বাহিরে থেকে ভেতরে গতিশীল ইনটু বসে, এক প্রান্ত দিয়ে অন্য প্রান্ত বের হয়ে গেলে থ্রো বসে। তো থ্রো দিয়ে একটা এক্সাম্পল দেওয়া হয়নি, আমি সেটা আরেকবার বলছি। থ্রো দিয়ে যদি এক্সাম্পল দেই, যেমন টেমস একটা নদীর নাম, লন্ডনের এক প্রান্ত দিয়ে ঢুকে অন্য প্রান্ত দিয়ে বের হয়ে গেছে। দ্য টেমস গোস ড্যাশ লন্ডন, গোস কি হবে আনসার? থ্রো লন্ডন, গোস থ্রো লন্ডন, কারণ লন্ডনের এক প্রান্ত দিয়ে ঢুকে অন্য প্রান্ত দিয়ে বের হয়ে গেছে। আচ্ছা, তারপরে বললাম আন্ডার নিচে বুঝালে বসে, আর লেগে লেগে অবস্থান করলে অন বসে, পুরোপুরি কাভার করলে ওভার বসে, ওপরে কোনো কিছু গতিশীল হলে ওভার বসে, দূরত্ব অনেক বেশি হলে অ্যাবভ বসে, এবং আস্তে আস্তে ওপরে ওঠা বুঝালে কে বসে বললাম? আপ বসে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে সবার কাছে। দেন আমি পরবর্তী ইম্পর্টেন্ট টপিকসে আসছি। এটা আমাদের খুবই বেশি এসে থাকে একাডেমিক সেকশানে, অ্যাডমিশন সেকশানে, সকল সেকশানে আসে। তো যাই হোক, এখন আমরা পড়ব ইন এবং অ্যাটের ব্যবহার, অ্যাট এবং ইনের ব্যবহার, ঠিক আছে? তো যাই হোক, আমরা ইউজুয়ালি সবাই বলে থাকে সব জায়গাতে, আমরা বিভিন্ন টিচারের কাছেও শুনবো যে ছোট জায়গার পূর্বে অ্যাট বসে আর বড় জায়গার পূর্বে ইন বসে, কিন্তু আমরা এই বিষয়টা কোথাও ক্লিয়ার হয় না যে কত বড় জায়গা কত ছোট জায়গা, এটা ক্লিয়ার হয় না। তো এই জন্য আমি যেটা বলছি এটা ভালোভাবে সবাই মনে রাখবা। থানা শহরের ছোট জায়গা, থানা শহরের ছোট জায়গার পূর্বে ছোট জায়গা হলে অ্যাট বসে। যেমন আমি বলছি ড্যাশ বৈরাগীর মোড়, কী হবে আনসার? অ্যাট বৈরাগীর মোড়। আমি বলছি ড্যাশ জয়পুরহাট গভর্নমেন্ট কলেজ, কী হবে? অ্যাট জয়পুরহাট গভর্নমেন্ট কলেজ। আবার বলছি ড্যাশ নিউ মার্কেট, কী হবে আনসার? অ্যাট নিউ মার্কেট, ঠিক আছে? তো এই ধরনের আনসারগুলো থানা শহরের ছোট হলে তার পূর্বে কে বসবে? অ্যাট বসবে। আর থানা শহরের বড় হলে, থানা শহরের বড় জায়গা হলে তার পূর্বে ইন বসে, ইন বসে। যেমন আমি বলছি ড্যাশ জয়পুরহাট, কী হবে? ইন জয়পুরহাট। ড্যাশ রাজশাহী, ইন রাজশাহী। ড্যাশ বাংলাদেশ, ইন বাংলাদেশ। ড্যাশ ইউরোপ, ইন ইউরোপ। এখন তোমাদের কাছে আমার কোশ্চেন, ড্যাশ দ্য রিসেপশন, আনসার কি হবে? রিসেপশন মানে কি? অভ্যর্থনা কক্ষ বা কোনো বিয়ের অনুষ্ঠানে সচরাচর যেখানে আমরা গিফট দিই সেটা। তো এটা থানা শহরের ছোট না বড়? অবশ্যই ছোট। তো ছোট জায়গার পূর্বে কে বসে? অ্যাট বসে, অ্যাট দ্য রিসেপশন। ড্যাশ রাজশাহী ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি থানা শহরের ছোট না বড়? অবশ্যই ছোট। তাহলে এর পূর্বেও কে বসবে? অ্যাট বসবে, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, আমি নেক্সট পার্থক্যতে যাচ্ছি। নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে। যেমন ড্যাশ 7 PM, কী হবে আনসার? অ্যাট 7 PM। কিন্তু এই যে এখন যে রুলসটা লিখবো এটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই অ্যাটলিস্ট আমি বলার পরে বা তোমরা শোনার পরে 3 বার বলবা। মাস, সাল, ঋতু। মাস, সাল, ঋতু। মাস, সাল, ঋতু এর পূর্বে ইন বসে। যেমন আমি বলছি ড্যাশ ফেব্রুয়ারি, কী হবে আনসার? ইন ফেব্রুয়ারি। ড্যাশ 1971, কী হবে আনসার? ইন 1971। ফেব্রুয়ারি কিসের নাম? মাসের নাম। 1971 কি? সাল। ড্যাশ অটাম, ইন অটাম, ঠিক আছে?
অর্থাৎ এটা একটা কিসের নাম? ঋতুর নাম। মাস সাল ঋতুর পূর্বে কে বসে? ইন বসে। মাস সাল ঋতুর পূর্বে ইন বসে। তো দেন এখন তোমাদের কাছে আমার কোশ্চেন, আনসার দিবা সবাই। He was born dash 20th September তাহলে এটার পূর্বে কে বসবে? আমি জানি অনেকে আনসার দিবা ইন বসবে। সেপ্টেম্বর মাসের নাম দেখে সবাই ইন বসাতে পারো। যারা ইন বসাইছো বা ইন বসাতে চাচ্ছ তারা একবার মনে মনে নাউজুবিল্লাহ পড়ে নেবা, কারণ এখানে ইন বসবে না, এখানে বসবে দেখো 20 সেপ্টেম্বর তারিখের উল্লেখ, এখানে অন বসবে। আর এই বক্সের নিচে একটা নোট লিখবা, তারিখ বা বারের পূর্বে, তারিখ বা বারের পূর্বে অন বসে, তারিখ বা বারের পূর্বে অন বসে। যেমন আমি বলছি এখানে 20 সেপ্টেম্বর, এটা 20 সেপ্টেম্বর, শুধু সেপ্টেম্বর বললে কি বসাতাম? ইন বসাতাম। কিন্তু আমি যদি বলি 20 তাহলে কে বসবে? অন বসবে। ঠিক আছে, বিষয়টা আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে। তারপরে বলছি ড্যাশ মন্ডে, মন্ডে কি একটা বারের নাম, কী হবে আনসার? অন মন্ডে। ড্যাশ স্যাটারডে, অন স্যাটারডে। ড্যাশ 16 ডিসেম্বর, অন 16 ডিসেম্বর। আচ্ছা, তাহলে এখন কোশ্চেন ড্যাশ ফ্রাইডে, কী হবে আনসার? আশা করি সবাই পারবা, অন ফ্রাইডে। অনেকে আবার মনে করিল না যে শুক্রবার নামাজের দিন না জানি কি বসে, এ বলে যেন আবার ইন বসিও না বা অন্য প্রিপোজিশন বসিও না। তো যাই হোক, এখানে আমি 5টা লাইন বলছি তো টোটাল, আরেকবার আমি রিভিশন দিচ্ছি। থানা শহরের ছোট জায়গার পূর্বে অ্যাট বসে, থানা শহরের বড় জায়গার পূর্বে ইন বসে, নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে, মাস সাল ঋতু এর পূর্বে ইন বসে, কিন্তু তারিখ এবং বারের পূর্বে কে বসে? অন বসে। এই 5টা বিষয় সবাই একটু সুন্দরভাবে ক্লিয়ার করে রাখবা। দেন এরপরে যাচ্ছি, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে সারা জীবন আমরা পড়ে আসছি, কিন্তু দেখো একটা জিনিস, জার্নি ড্যাশ বোট, কি আনসার দেবো? জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন, জার্নি বাই প্লেন, জার্নি বাই বাস। ঠিক আছে, বাই বাস, বাই ট্রেন, বাই প্লেন। অর্থাৎ আমরা একটা স্ট্রাকচার শিখছি, বাই প্লাস কে বসে? যানবাহন বসে। বাই প্লাস কে বসে? যানবাহন বসে। যেমন আমি যদি বলি উই আর গোয়িং দেয়ার, উই আর গোয়িং দেয়ার ড্যাশ বাস, কী হবে আনসার? বাই বাস। ড্যাশ রিক্সা, কী হবে? বাই রিক্সা। এখন আনসার দিবে সবাই, আমি একটা কোশ্চেন লিখছি। মাই ফ্রেন্ডস ওয়েন্ট টু চিটাগং ড্যাশ মাই বাইক। আনসার দাও তো, কি হবে আনসার? আমি জানি সবাই এটা অবশ্যই পারবা, সবাই বলবা বাই মাই বাইক, কিন্তু এখানে বাই আনসার হবে না। কেন? নিচে নোট লিখবা। আমি আগে স্ট্রাকচারটা লিখে দিই, তারপরে দেখবা। যানবাহনের পূর্বে যদি আর্টিকেল মাই দ্যাট আসে, আর্টিকেল, আর্টিকেল তো চিনি, এ অ্যান্ড দ্য, মাই বা দ্যাট যদি আসে, প্লাস যদি যানবাহন থাকে, তাহলে তার পূর্বে কে বসে না? বাই বসে না, সেক্ষেত্রে কে বসে? অন। আবারও বলছি আমি, যানবাহনের পূর্বে যদি আর্টিকেল মাই অথবা দ্যাট থাকে তাহলে বাই বসে না, কে বসে? অন বসে। যেমন ড্যাশ মাই বাইক, মাই আছে এই জন্য কে বসবে? অন মাই বাইক। এখন তোমাদের কাছে কোশ্চেন, আনসার দাও দেখি। ড্যাশ দ্য বাস,
তাহলে দ্য বাস কি হবে? অন দ্য বাস। কিন্তু যদি বলি ড্যাশ বাস তাহলে কি হবে? বাই বাস। আবার বলছি ড্যাশ দ্যাট রিক্সা, ড্যাশ দ্যাট রিক্সা। শুধু রিক্সা থাকলে কি বাই, কিন্তু দ্যাট রিক্সা থাকলে কি হবে? অন। আশা করি সবাই ক্লিয়ার হয়েছ। দেন তারপরে আসছি আমরা এখন আরও একটা ইম্পর্টেন্ট টপিকস পড়ব, বিটুইন এবং অ্যামং এর ব্যবহার। বিটুইন এবং অ্যামং এর ব্যবহার, বিটুইন এবং অ্যামং এর ব্যবহার। তো আমরা জানি দুইয়ের মধ্যে বুঝালে কে বসে? বিটুইন বসে। আর দুইয়ের অধিক বুঝালে অ্যামং বসে। আচ্ছা, এখন আসছি, আমি কয়েকটা কোশ্চেন লিখছি। ডিভাইড দ্য মানি ড্যাশ দ্য স্টুডেন্টস। আমি কি দুজনের মধ্যে ভাগ করছি না আর কি স্টুডেন্টদের? অনেক স্টুডেন্টই তো হতে পারে, তাহলে এটার ক্ষেত্রে আনসার কি হবে? অ্যামং দ্য স্টুডেন্টস। কিন্তু আমি যদি বলি ডিভাইড দ্য মানি ড্যাশ রহিম অ্যান্ড করিম, আনসার কি হবে? বিটুইন। কয়জনের মধ্যে? রহিম এবং করিম দুজনের মধ্যে। কি হবে আনসার? বিটুইন। আচ্ছা, যাই হোক, এরপরে আসছি, আরও একটা এক্সাম্পল লিখছি। ইন্ডিয়া লাইস ড্যাশ ভুটান, নেপাল অ্যান্ড বাংলাদেশ। আচ্ছা, তাহলে তোমাদের অপশন দুইটা, বিটুইন আর অ্যামং, এই দুইটার ভেতরে এখানে কে বসবে? সবাই লক্ষ্য করি। এখন আমরা গণনা করা শিখব। ভুটান 1, নেপাল 2, বাংলাদেশ 3। তাহলে 2-এর অধিক হলে কে বসে? অ্যামং বসে। আমি জানি এই জায়গাটাতে সবাই অ্যামং বসাবা, কিন্তু আনসার হবে না। একবার নাউজুবিল্লাহ পড়ে নিবা যারা অ্যামং বসাইছ। তারপর নিচে একটা নোট লিখবা। দেশের মধ্যে সম্পর্ক বা পারস্পরিক অবস্থান বোঝালে, পারস্পরিক অবস্থান বুঝালে সব সময় বিটুইন বসে, সব সময় বিটুইন বসে, অ্যামং নয়। এখানে যতগুলাই দেশ থাকুক না কেন, ভুটান, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, যতগুলাই দেশ থাকুক না কেন, এখানে সবসময় কি হবে আনসার? বিটুইন হবে আনসার। কেন? এটা দেশের মধ্যে অবস্থান বোঝাচ্ছে। ইন্ডিয়া অবস্থান করে ভুটান, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এদের আর কি সীমানার ধারে। এভাবে বোঝালে সবসময় কে বসবে? বিটুইন বসবে। তো যাই হোক, সবাই এই বিষয়গুলো ক্লিয়ার করবা। আবার পরবর্তীতে তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।